কাছে অশেষ শুকরিয়া। আমার জীবন থেকে অন্ধকার সরিয়ে আলোর সন্ধান এনে দিয়েছ। এমন একজন জীবনসঙ্গী তুমি দান করেছ। তুমি আমার সব আপনজনদের অনেক ভালো রেখো, নেক হায়াত দান করো। আমার স্বামীর নেক হায়াত দান করো, আর সবার মন জুগিয়ে চলার ধৈর্য দান করো। ওনার হাত ধরে বাকি জীবন পাড়ি দেওয়ার তৌফিক দান করো। নতুন জীবন নতুনভাবে শুরু করার তৌফিক দাও, আমিন। ওর বিশ্বাস যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি খোদা। অনেক কেঁদেছে জীবনে, আর এক ফোঁটা পানি যেন না আসে সেভাবে রাখতে দিও খোদা। জীবনের সব পরিস্থিতিতে যেন ওর হাত শক্ত করে ধরে রাখতে পারি, আমিন। নামাজ শেষে ওর দিকে তাকালাম। ও মোনাজাত শেষ করে আমার দিকে তাকালো। কি চাইলে? না, আল্লাহ তাআলার কাছে চাওয়ার জিনিস অন্য কাউকে বলা যাবে না। উঠে দাঁড়িয়ে দুটো জায়নামাজ ভাঁজ করলাম। ভাঁজ করে রেখে উল্টো ঘুরতেই আবার কোলে তুলে নিলেন। আরে, এখন আবার কোথায় যাচ্ছেন এভাবে? গেলেই দেখতে পাবে। এখন চোখ বন্ধ করো। কিন্তু তুমি কি এখনো আমাকে বিশ্বাস করো না? পাইছে এক কথা। আগে জানতাম মেয়েরা ইমোশনাল ব্ল্যাকমেইল করে, এখানে দেখছি উল্টো। নিন, করেছি চোখ বন্ধ। হৃদয় অন্তরাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। এবার চোখ খুলো। আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। ছাদে দাঁড়িয়ে আছি আমরা। ছাদের আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। ছাদটা অনেক সুন্দর করে সাজানো, অনেক ফুল দিয়ে। ছাদে অনেক গাছও আছে দেখা যাচ্ছে। উনি কোলে নিয়ে একটু সামনে নিয়ে গেল। ছাদে সুইমিং পুল। কেন ভালো লাগলো না? এটা আমার সুইমিং পুল। অনেক সুন্দর, মনে হচ্ছে 4টা পুলে নেমে এসেছে। হাত বাড়ালেই ধরা যাবে। হৃদয় অন্তরাকে কোল থেকে নামিয়ে দিল। অন্তরা হেঁটে গিয়ে পুলের পানিতে পা ভিজিয়ে বসলো। হৃদয় অন্তরার পাশে বসে পড়ল। চারদিকে ফুলের সুবাস, আশেপাশে নানা রকম গাছ। তার মধ্যে একটা পুলে মনে হচ্ছে চাঁদ নেমে এসেছে। চাঁদের আলোয় চারদিক আলোকিত। অপরূপ এক পরিবেশ। মনে হচ্ছে কোনো স্বপ্নের রাজ্য। ঘুম ভাঙলেই সব ভ্যানিশ হয়ে যাবে। কিছুই ভ্যানিশ হবে না। আমার খুব ইচ্ছে ছিল আমার ভালোবাসার মানুষের সাথে এখানে বসে জ্যোৎস্না বিলাস করব। দেখো, আমার ইচ্ছে পূরণ হয়েছে। আজ পূর্ণিমা চাঁদ আকাশে, আর আমার চাঁদ আমার পাশে। এই চাঁদের কাছে ওই চাঁদ আজ বড্ড ফিকে লাগছে। আমি ওনার কাঁধে মাথা রেখে আকাশের চাঁদ দেখছি, আর উনি আমার দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় অন্তরার রূপ যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। চাঁদ তো ওই দিকে আকাশে। আমার চাঁদ এই দিকে। আমার কাঁধে মাথা রেখে ওই চাঁদ দেখছে। ওনার দিকে একবার তাকিয়ে আবার কাঁধে মাথা রাখলাম। এখন কেন যেন কোনো জড়তা কাজ করছে না। ওনাকেই সবচেয়ে বেশি আপন মনে হচ্ছে। এই বুকটাতেই শান্তি খুঁজে পাচ্ছি। এই নিষ্পাপ মুখটা দেখেও কেউ কিভাবে আঘাত করতে পারে? এই মুখ দেখলে তো কোনো নিকৃষ্ট পাপীও পাপ করতে ভুলে যাবে। কি ভাবছেন? আফসোস হচ্ছে এখন? অন্তরা রাগে চোখ লাল হয়ে গেছে। অনেক জোরে ধমক দিয়ে, সরি। ওনাকে দেখে এখন আমার ভয় করছে। কিছুদিন আগে রাস্তায় কিছু ছেড়ে বাজে কথা বলায় রেগে গিয়েছিল। এখনো তেমনি রেগে গিয়েছে। দেখে ভয় করছে। এই সামান্য কথায় উনি এতটা রেগে যাবেন ভাবতেও পারেনি। উনি কি আমাকে মারবে এখন? অন্তরা ভয় পাচ্ছে দেখে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলাম। চোখ বন্ধ করা অবস্থায় ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি ভেবেছিলাম উনি হয়তো আমাকে মারবে, কিন্তু এইভাবে জড়িয়ে ধরবে ভাবতেও পারিনি। এই হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছ? প্রতিটা স্পন্দনে তোমার নাম লেখা আছে। তুমি যদি এখন দেখতে একদম বাজেও হতে, তাহলেও আমার ভালোবাসা এমনই থাকতো। তুমি যেমনই হও, আমি শুধু তোমাকে ভালোবাসি। কেন জানো? মানুষ ভালোবাসে চোখ দিয়ে নয়, মন দিয়ে। আর মন সবসময় অন্ধ হয়। এই হৃদস্পন্দনের শব্দ যতদিন শুনতে পাবে, ততদিনই আমি তোমাকে ভালোবাসবো। যেদিন এই শব্দটা থেমে। এটা কি বলছেন? ওর হাত সরিয়ে হাতে একটা কিস করলাম। তুমি মানো আর না মানো, তুমিও আমাকে ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে বাসি। ভয় নেই, তোমাকে একা ফেলে যাব না। যেখানেই যাব তোমাকে সাথে নিয়ে যাব। এই স্পন্দনের শব্দ থেমে গেলেও তোমাকেই ভালোবাসবো। ওর কপালে কিস করে আবার বুকে জড়িয়ে ধরলাম শক্ত করে। জানি না কবে তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে, কবে আমাকে বিশ্বাস করতে পারবে। চলো রুমে যাওয়া যাক। রাত শেষের দিকে মনে হচ্ছে। অন্তরার দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে।
বুকে মাথা রেখেই। অসম্ভব মায়াবী লাগছে ঘুমন্ত অন্তরাকে। আগে শুধু শুধু এসেছি, মেয়েরা ঘুমালে তাদের আরও মায়াবী লাগে। আজ তার প্রমাণও পেয়ে গেলাম। কোলে করে রুমে চলে গেলাম, বেডে শুয়ে দিয়ে ওর দিকে তাকালাম। কপালে একটা কিস করে চোখ গেল ওর ঠোঁটের দিকে। গোলাপি ঠোঁট, বাচ্চাদের মতো উল্টে ঘুমাচ্ছে। গোসলের পর সব মেকআপ ধুয়ে গেছে, একদম স্নিগ্ধ লাগছে। ওর ঠোঁটে ছোট করে একটা কিস করলাম। ঘুমের মধ্যেই কপাল কুঁচকে গেল ওর, তা দেখে ফিক করে হেসে দিলাম। তারপর ওর বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। আমার অনেক আগে থেকে নামাজ পড়ার অভ্যাস, তাই আজান কানে আসলেই ঘুম ভেঙে যায়। উঠতে গিয়েও উঠতে পারলাম না। বুকে ভার অনুভব করে চোখ খুললাম। তাকিয়ে আমার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। কেউ আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। হঠাৎই গতকালের সব মনে পড়ে গেল। আমরা ছাদে ছিলাম, কখন ঘুমিয়ে পড়েছে মনে নেই। হয়তো উনি কোলে করে নিয়ে এসেছেন। ইস, কত কষ্ট হলো ওনার। উঠতে হবে, নামাজ পড়বো, কিন্তু উনি যেভাবে শুয়ে আছে, না ডাকলে যেতে পারবো না। এই যে শুনছেন? হুম। কি? উঠুন, আমি নামাজ পড়বো, আপনি পড়বেন না? পরে নামাজ পড়ে নিব মা, কাল রাতে অনেক পরে ঘুমিয়েছি, ঘুম হয়নি এখনো আমার। মা এলো কোথা থেকে? ঘুম ঘুম চোখ খুলে অন্তরের দিকে তাকালাম। ওকে জড়িয়ে ওর বুকে মাথা রেখে শুয়ে আছি, আবার ভালো করে শুলাম। সারা রাত স্বপ্নে জ্বালিয়ে ভোরেও চলে এসেছো, এসেই যখন পড়েছো এখন ফট করে একটা মর্নিং কিস দাও। পাগল হয়ে গেছে নাকি? আপনি কি বলছেন এসব? স্বপ্নে এত লজ্জা পাও, বাস্তবে কি করবে? কথা বাদ দিয়ে ফট করে একটা মর্নিং কিস দাও। আপনি কি পাগল হয়ে গেছেন? মাকে ডাকবো? কি আবল তাবল বলছেন? অন্তরার এমন কথা শুনে ঘুম কেটে গেল। আবার ওর দিকে তাকালাম, তার মানে আমি স্বপ্ন দেখছি না, সব সত্যি। ফট করে উঠে বসলাম। সরি, ঘুম থেকে উঠে সব স্বপ্ন মনে করছিলাম। আসলে প্রতিদিন এক স্বপ্ন দেখে ঘুম ভাঙতো তো, তাই আর কি। মানে আপনি প্রতিদিন এই... তোর কি বলে দিলাম? না মানে কিছু না, তুমি ফ্রেশ হয়ে অজু করে এসো, আমি মসজিদে যাচ্ছি। তাহলে আপনি আগে ফ্রেশ হয়ে যান। ঠিক আছে। হৃদয় ফ্রেশ হয়ে মসজিদে যাওয়ার জন্য বের হলো, আর অন্তরা অজু করে রুমে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। হৃদয়, হ্যাঁ ভাইয়া। মসজিদে যাবি? হ্যাঁ, তুমি একাই চলে যাচ্ছ কেন আজ? ভাবলাম তুই যাবি না হয়তো, গতকাল অনেক ধকল গেছে, তাই একাই যাচ্ছিলাম। না চলো, আমিও যাব। রিয়াদ সিয়ার জন্য রাত ভর কাঁদলেও ঠিকমতো নামাজ পড়ে সিয়ার জন্য দোয়া করে। নেশা করে না, বরং আল্লাহর কাছে হাত তোলে। যখন খুব বেশি কষ্ট হয়, ফজরের নামাজ দু ভাই একসাথে পড়তে যায় প্রতিদিন। তুই বাসায় যা, আমি আসছি। কোথায় যাবে? সিয়ার কাছে যাব একটু, তুই বাসায় যা। আমিও যাব, চলো। দুজনে একসাথে সিয়ার কবর জিয়ারত করলো। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসার উদ্দেশ্যে পা বাড়ালো। ভাইয়া, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করো। বল, কি মনে করব? জ্যোতি মেয়েটাকে আমি চিনি, ও কিন্তু সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুই জ্যোতির সম্পর্কে সব জানতে? সব জানি। সব জানার পরও অফিসে জব দিতে বলছিস? অবাক হয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া? নো, ইউ ওয়ন্ট কল মি দ্যাট। আমি কারো ভাইয়া নই। তুই যদি আমাকে নিজের ভাই ভাবতি, সিয়াকে ভাবি ভাবতি, তাকে ভালোবাসতি, তাহলে তার জায়গায় অন্য কাউকে বসানোর চেষ্টা করতি না। সিয়া তো তোকে কম ভালোবাসেনি, এই তার ভালোবাসার প্রতিদান দিলি। কিন্তু ভাইয়া, সে এখন আমাদের মাঝে নেই, অনেক তো হলো, এবার নতুন করে বাঁচার চেষ্টা করো। যে নেই তার স্মৃতি আঁকড়ে আর কত পড়ে থাকবে। অন্তরাকে ভালোবাসিস, তাই না? বাসি। এর সাথে অন্তরার কি সম্পর্ক? অন্তরার জায়গায় অন্য কাউকে কল্পনা করতে পারিস কিনা দেখ তো। কথাটা বলে রিয়াদ আর দাঁড়ালো না, হনহনিয়ে বাড়ির দিকে চলে গেল। না না, অন্তরার জায়গায় আমি কাউকে ভাবতে পারবো না, এটা আমি কল্পনায়ও আনতে পারছি না। অন্তরার সাথে আমার মাত্র 1 বছরের পরিচয়, বিয়ের এখনো 24 ঘন্টা হয়নি, এখনই আমি ওর জায়গায় অন্য কাউকে ভাবতে পারছি না। তাহলে ভাইয়া তার 8 বছরের ভালোবাসা কিভাবে ভুলে যাবে? চোখের সামনে না থাকলেও তার অনুভব তো ভাবি এখনো আছে, কিভাবে সেই অনুভূতি অন্য কারোর নামে করে দিবে? সরি ভাইয়া, আমি তোমার কষ্ট বুঝতে পারিনি, মাফ করে দাও। হৃদয়ও ধীরে ধীরে বাসার দিকে গেল। সিয়াম ঘুম থেকে উঠেই হৃদয়ের রুমে গিয়ে
বেডে বসলো মুখ ফুলিয়ে। সিয়াম, কি হয়েছে আমার বাবাটার? তোমার তাতে আমার আলি। কেন বাবা, মা কি করেছে? তুমি আমার তাতে ঘুমাওনি কেন? আমি তোমাকে কত খুঁজলাম। সরি বাবা, আর এমন হবে না। আজ থেকে আমরা একসাথে ঘুমাবো আর গল্প করব। এখন তাড়াতাড়ি ব্রাশ করে নাও, না হলে তাতে পোকা হবে তো। আগে তুমি প্রমিস করো আমার তাতে ঘুমাবে। প্রমিস। এবার চলো। অন্তরা সিয়ামকে ফ্রেশ করিয়ে এনে ড্রেসিং টেবিলের সামনে টুলে দাঁড় করিয়ে হাত মুখ মুছে দিচ্ছে। হৃদয় রুমে এলো মুখ ভার করে, কিছু বলছে না, চুপচাপ বেডে গিয়ে বসলো। কি হয়েছে আপনার? কিছু না। সিয়াম আজ এত আগে উঠেছে যে? জানি না, একটু আগে এসে বেডের উপর মুখ ফুলিয়ে বসেছিল। কেন বাবা, কি হয়েছে? মা পতা কেন মা আবার কি করেছে? আমার তাতে না ঘুমিয়ে তোমার তাতে ঘুমিয়েছে। পতা মা। অসহায় মুখ করে সিয়ামের দিকে তাকালাম। ব্যাটটা বলে কি, আমার বউ আমার কাছে আসতে দিবে না? ওনার মুখ দেখে ফিক করে হেসে দিলাম। হঠাৎ হাসি থেমে গেল। আপনার গালে কি হয়েছে? লাল কেন? কই কিছু না। অ্যালার্জি হয়েছে মনে হয়। গতকাল মনে হয় অ্যালার্জির কিছু খেয়েছি। ও, আমাকে নিয়ে তোমাদের এত প্রবলেম হলে বলো, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। ভাইয়া এত চেঁচামেচি কেন করছে? কি জানি। তুমি সিয়ামকে দেখো, আমি আসছি। ওকে নিয়ে ওখানে যেও না, ভয় পাবে। ঠিক আছে। হৃদয় রিয়াদের চেঁচামেচি শুনে ড্রয়িং রুমে চলে গেল। আমি খারাপ কি বলেছি? সিয়ার মৃত্যু 3 বছর পার হয়ে গেছে, আর কত এভাবে থাকবি তুই? নিজের জীবন এবার গুছিয়ে নে। আমাকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। আমি কি বলেছি আমাকে নিয়ে তোমরা ভাবো? আমি ভালো আছি, আমাকে আমার মতো থাকতে দাও। তুই ভালো নেই সেটা আমিও জানি, আর তুইও। আর কত লুকিয়ে কাঁদবি? আমি তোকে এভাবে দেখতে পাচ্ছি না। আমিও তো মা, কষ্ট হয় তো তোকে এভাবে দেখতে। ওকে ফাইন, তোমাদের কাউকে আর আমাকে দেখতে হবে না। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, সিয়ার জায়গায় আর অন্য কেউ কোনোদিন আসবে না, কোনোদিন না। সিয়ার জায়গায় আমি দিতে বলেছি? না, থাকতে দে সিয়ার জায়গায়। যে আসবে সে না হয় নিজের জায়গা করে নিবে। রিয়াদের জীবনে আর কারো তিল পরিমাণ জায়গা হবে না। আর আজকের পর থেকে তোমাদের যেন এটা নিয়ে চিন্তা না করতে হয়, সেই ব্যবস্থা করছি। কি করবি তুই? আমাকে না দেখলে আমার কষ্ট আর দেখতে হবে না তোমাকে। আর আমাকেও এই কথাগুলো বারবার তোমাদের বোঝাতে হবে না যে আমার জীবনে সিয়া ছিল, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত সিয়াই থাকবে। কই যাচ্ছিস তুই? জানি না, তবে যেখানে গেলে সিয়াকে ভুলতে বলা হবে না আমাকে, সেখানে। আমি কিছু বলবো না, তুই কোথাও যাস না। এই কথা অনেকবার বলে ফেলেছ তুমি, আর ভুলবো না তোমার এই কথাই। ভাইয়া কি বলছিস এসব? মা আর সিয়ামের খেয়াল রাখিস। ভাইয়া। অন্তরার ডাক শুনে রিয়াদ থেমে গেল। হৃদয় যখন তার মায়ের পেটের ছিল, তার খুব শখ ছিল একটা ছোট্ট পরীর মতো বোন হবে। অন্তরার ভাইয়া ডাক রিয়াদের মনে আঘাত করলো। আমার সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। সিয়া আপু আর আপনার সম্পর্কে আমি সবে জানি। কাউকে ভালোবাসা অন্যায় নয় ভাইয়া। আপনি সিয়া আপুকে ভালোবাসেন আর জ্যোতি আপনাকে, কিন্তু আপনি তাকে না করে দেওয়ার পর সে আপনার সামনে আসবে না, এইটুকু আমি তাকে চিনি। আর মা আপনাকে এসব বলে কারণ সে চায় আপনি ভালো থাকুন। আপনি ভালো নেই, সেটা আপনিও জানেন আর সবাই জানে। মা শুধু আপনার ভালোর জন্যই বলছে। আপনি যদি না চান এসব নিয়ে, আর কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু এখন আপনি বাড়ি থেকে বের হয়ে গেলে মা কষ্ট পাবে, আর আমাকে শুনতে হবে অপয়া। সবাই বলবে বাড়িতে পা রাখতেই বাড়ির বড় ছেলেকে বাড়ি ছাড়া করেছে। আমার জায়গায় আপনার বোন হলে আপনি চাইতেন আপনার বোন এসব কথা সম্মুখীন হোক? এ বাড়িতে আপনাকে আর কেউ কিছু বলবে না এসব নিয়ে, আমি কথা দিচ্ছি। এখনো যদি আপনি চলে যেতে চান আমি কিছু বলবো না। রিয়াদ অন্তরার কোনো কথার উত্তর না দিয়ে ঘুরে নিজের রুমে চলে গেল হনহনিয়ে। আজ ওকে আটকানোর সাধ্য কারো ছিল না। তোমার কথায় থেমে গেছে। সুখী হও মা। ভাইয়া যদি আপুর স্মৃতি নিয়ে থাকতে চায় তাহলে তাকে তার মতো থাকতে দেওয়াই ভালো। বারবার এসব বললে হয়তো নিজের ক্ষতি করে বসবে। আমার মনে হয় ওনাকে ওনার মতো থাকতে দেওয়াই ভালো। আর কিছু বলবো না ওকে। হৃদয়ের মা নিজের রুমে চলে গেল। ম্যাডাম কি ম্যাজিক জানেন?
যে কাজ মানুষকে রাগ দেখিয়ে করানো না যায় সেই কাজ ভালোবেসে বললেই অনেক সময় হয়ে যায়। ভাইয়ার মতো মানুষ আমি কমই দেখেছি। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? ভাইয়াকে না দেখলে বুঝতেই পারতাম না। আমিও পারি অনেক ভালোবাসতে। পেছন থেকে অন্তরাকে জড়িয়ে ধরে, ঠিক বলেছেন। আমার মতো অন্তরা আমাদের চারপাশে অনেক আছে। সারা জীবনই কষ্টের সাথে লড়াই করে কাটে আমাদের মতো অন্তরাদের। সবার পাশে আপনাদের মতো কেউ দাঁড়ায় না। আপনার মতো দ্বিতীয় কেউ হয়তো নেই পৃথিবীতে। আপনি আর ভাইয়া ভালোবাসার দুটি উদাহরণ। এবার বেশি বেশি বলে ফেলছো। এমন ভালোবাসার পাগল অনেক আছে। এমনও প্রেমিক হয় তার ভালোবাসার মানুষের 10টা বিয়ে আর ডিভোর্স হলেও তার হাত ধরতে একবার ভাববে না। শুধু সঠিক মানুষটিকে চিনে নিতে ভুল করি আমরা। আমাদের কাছে যা আছে তার মূল্য না দিয়ে আমাদের কাছে যা নেই তার পিছনে ছুটি। মরিচিকার পেছনে ছুটে যা থাকে তাও হারিয়ে ফেলি। আমার মতো অনেক হৃদয় আছে যারা ভালোবাসার মূল্য পায় না। হয়তো সমাজে তারা প্রতিষ্ঠিত নয় বলে। আজ আমি যদি এই পজিশনে না থাকতাম, কোন বেকার ঘুরে বেড়ানো ছেলে থাকতাম? তোমার পরিবার আমার ভালোবাসার মূল্য দিত এত সহজে? কখনো না। আমার মতো হৃদয় থাকে, কিন্তু তাদের ভালোবাসার মানুষের হাত আঁকড়ে ধরার মতো শক্তি থাকে না। সমাজটা বড় অদ্ভুত। ভালোবাসা পেলে স্বার্থ খোঁজে, আবার স্বার্থ পেলে তখন ভালোবাসা খোঁজে। ইট পাথরের দালান কোঠায় শুয়ে একটু ভালোবাসার সন্ধান করে, আবার কেউ কুড়ে ঘরের অঢেল ভালোবাসা পায়ে ঠেলে ইট পাথরের দালান কোঠায় থাকার স্বপ্ন দেখে। যার কাছে যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট নয়, যা নেই তা পাওয়ার জন্য পাগল হয়। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের কাছে যা আছে তার মধ্যে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি না আমরা। মা, সিয়ামের গলা শুনে একটু দূরে সরে গেলাম। নাও এসে গেছে মায়ের চামচা। তুই কই ছিলি এতক্ষণ? সিয়াম যেন হৃদয়কে কোনো পাত্তাই দিল না। অন্তরার পা জড়িয়ে ধরল। অন্তরা কোলে তুলে নিল সিয়ামকে। মা, আমরা নানাবালি কখন যাব? হ্যাঁ, এটা আবার কোথা থেকে শিখলো? তোমার নানা, নানু, মামা, মামি সবাই আমাদের নিতে আসবে, তখন যাব। ইয়ে, কি মজা! নানাবালি যাব। এটা তুমি শিখিয়েছো? আচ্ছা, একটা কথা বলবো। বলো। আপনাদের বাড়িতে কোনো মেহমান নেই কেন? এত চেঁচামেচি হলো, কেউ আসলো না, কেমন চুপচাপ সারা বাড়ি। প্রথমত বলো, আমাদের বাড়িতে কোনো মেহমান নেই কেন? এটা এখন তোমারও বাড়ি। দাদা বাড়ি সম্পর্কে আমি কিছু জানি না। জ্ঞান হওয়ার পর থেকে নানা, ভাইয়া আর মা এরাই আমার পৃথিবী। আমার মা আমার নানার একমাত্র মেয়ে, তাই মামা বা খালা কেউ নেই। কাজিন আছে কিছু, তারা বিয়েতে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছে সবাই, তাই হয়তো ঘুমাচ্ছে এখনও। ব্রেকফাস্ট টেবিলে দেখো কতগুলো। কমিউনিটি সেন্টারে আরও অনেকে আসবে দেখো। আর পাড়া প্রতিবেশীর সাথে আমাদের তেমন চলাফেরা নেই, তারাও সবাই শুধু অনুষ্ঠানে আসবে। ও, রুমে চলো। ঘুম ভাঙতে ফোন খুঁজতে লাগলাম। ফোন হাতে নিয়ে দেখি মেসেজ, গুড মর্নিং। কি শুরু করছেটা কি? কল করলাম, দুবার রিং হওয়ার পর রিসিভ করলো। গুড মর্নিং। গলাটা কেমন চেনা চেনা লাগছে। কে? তোমার হাজবেন্ড। সকাল সকাল ফাজলামি করেন আমার সাথে? আমার বিয়ে হয়ে গেল আর আমি জানি না? হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রুমের বাইরে বের হয়ে দেখো। মানে? বাইরে গেলেই বুঝতে পারবে। তাড়াতাড়ি রুমের দরজা খুলে বাইরে এসে দেখি অনেক মেহমান এসেছে বাড়িতে। মাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে গেলাম। মা? হ্যাঁ, তাড়াতাড়ি বল, অনেক কাজ পড়ে আছে। বাড়িতে এত মেহমান কেন? আর এত আয়োজন কিসের? তোকে আজ দেখতে আসবে। মানে? মানে আবার কি, বাংলাতেই বললাম। তুই তো বলেছিস আর কিছু বলবি না, আমরা যা করব তাই মেনে নিবি। আর অন্তরার বউ ভাতে যখন তুই যাবি না, তাই আজকেই আসতে বলেছেন তোর বাবা। শুভ কাজে দেরি না করাই ভালো। কিন্তু এত তাড়াতাড়ি? সব সময় তো ভালো সম্বন্ধ আসে না, ছেলে অনেক ভালো। ছেলের নাম ঠিকানা বলো। আজ আসবে, তখনই দেখে নিস। এখন গিয়ে একটু রুমটা গোছগাছ কর, নিজে একটু সাজগোজ কর। ধুর, চলে যাওয়ার জন্য পা বাড়লাম। জ্যোতি, বলো। এবার যদি তুই কোনো ঝামেলা করিস তাহলে আমার আর তোর বাবার মরা মুখ দেখবি। মা? যা, এখন কি করবি ভেবে দেখ। নিজের রুমে এসে বিছানায়
বসে পড়লাম। আমার জীবনটা এমন কেন হলো? খুব কি প্রয়োজন ছিল রিয়াদ নামের কাউকে ক্ষণিকের জন্য আমার জীবনে পাঠানোর? না চাইতেও চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। না না, আমি কাঁদবো কেন? চোখের পানি মুছে নিলাম। যার কাছে আমার কোনো মূল্য নেই তার জন্য আমি কেন আমার জীবনটা নষ্ট করব? উঠে দাঁড়ালাম সব ঠিকঠাক করতে। অন্তরার বউ বাড়তে গেলেই ভালো হতো, কিন্তু এভাবে কতদিন পালিয়ে ফিরতাম? এবার যা হবার হবে। এইভাবে কেউ বউ ভাতে যায়? আমার বউ এভাবেই যাবে। শুধু চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আমার। বোরকা, নিকাব, হাত মোজা, পা মোজা সব পরিয়ে প্যাকেট বানিয়ে ফেলেছে। মানুষ কি বলবে? মানুষের কথায় আমার কিছু আসে যায় না। এখন চলো। কমিউনিটি সেন্টারে চলে গেল হৃদয় আর অন্তরা। বাকি সবাই আগেই চলে গেছে। সেখানে গিয়ে অবাক চোখে সব দেখছে অন্তরা। এটা আগেরটার থেকে অনেক বড় আর সুন্দর করে সাজানো। হৃদয় অন্তরার হাত ধরে ভেতরে পা রাখতেই উপর থেকে অনেক ফুল অন্তরা আর হৃদয়ের উপর ঝরে পড়ল। অন্তরাকে স্টেজে বসিয়ে দিয়ে হৃদয়ও পাশে বসলো। আচ্ছা মা, কেউ আসেনি এখনো? চলে আসবে একটু পরই। অফিসের সবাই এসেছে। সবাই এসে অন্তরা আর হৃদয়কে শুভেচ্ছা জানাচ্ছে। স্যার, ম্যামকে তো দেখতেই পারলাম না। আমার বউ আমি অন্য কাউকে দেখাতে চাই না, তাই সরি। বিভূতি নিয়ে বিয়ে করেছে, তার আবার ঢং কত। তাই দেখুন, আগে আর একজনের সাথে 4 বছর সংসার করে কিভাবে এমন অবিবাহিত ছেলে ফাঁসিয়েছে বলুন তো? এসব মেয়েরা নিজের রূপ কিভাবে কাজে লাগাতে হয় ভালো করেই জানে। ঠিক বলেছেন ভাবি, এরা জাদু জানে গো, জাদু। দেখো গিয়ে, এর জন্যই হয়তো আগের স্বামীকে ডিভোর্স দিয়েছে। চোখ বন্ধ করে সব কথা সহ্য করার চেষ্টা করছি। বুকটা মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে ফালা ফালা করে দিচ্ছে। আর কথাগুলোর ভয়েই আপনার থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম। এতদিন শুধু শুনেছি আমি ডিভোর্সি, এখন আমাকে শুনতে হবে আমি ছলনাময়ী। আর কি কি শোনার বাকি আছে আল্লাহ ভালো জানে। এই জীবনে হয়তো এসব থেকে মুক্তি নেই আমার। এসব চরিত্রহীন। এনাফ ইজ এনাফ। চিৎকার করে বলে উঠলাম। অনেকক্ষণ সহ্য করেছি, কিন্তু আর সম্ভব নয়। অনেক বলে ফেলেছেন। আপনাদের এখানে ইনভাইট করা হয়েছে আমাদের দোয়া করার জন্য, আমার বউয়ের চরিত্র নিয়ে গবেষণা করার জন্য নয়। হ্যাঁ, আমার বউ ডিভোর্সি ছিল, কিন্তু আপনাদের মেয়ে বউদের মতো প্রস্টিটিউট ছিল না। আপনারা ডিভোর্সি মেয়েদের মেনে নিতে পারেন না, কারণ সে ভার্জিন নয়। তার সাথে অন্য ছেলের ফিজিক্যাল রিলেশন হয়েছিল, কিন্তু সেই সম্পর্ক বৈধ ছিল। তাকে কোনো পরপুরুষ স্পর্শ করেনি, বরং তার স্বামী করেছিল। তবু তারা সমাজের চোখে ডিভোর্সি। তাদের বিয়ে করা যায় না, কিন্তু নিজের ইচ্ছায় নিজের সতীত্ব প্রেমিক নামক পরপুরুষের হাতে বিলিয়ে দেওয়া মেয়েকে আপনারা ঠিকই মেনে নিতে পারেন, কারণ তারা সমাজের চোখে অবিবাহিত ভার্জিন মেয়ে। বিয়ের আগে এমন একটু একটু করেই এমন কথাই সব ভাসিয়ে দেন। অবৈধ সম্পর্কে জড়ানো মেয়েদের আপনারা সহজেই বাড়ির বউ করতে পারেন, কিন্তু বৈধ সম্পর্কে জড়ানো মেয়েরা আপনাদের চোখে ডিভোর্সি। আর ডিভোর্সি মানেই সে তার থেকে অধিক বয়সী কোনো 2, 3, 4 বাচ্চার বাবাকে বিয়ে করবে। এমনই একটা অদৃশ্য নিয়ম তৈরি করে রেখেছেন আপনারা। নিজের রূপ কাজে লাগিয়ে আপনার ছেলের বসকেই ফাঁসিয়ে নিয়েছে। এবার আপনি চুপ করুন। সবাই কিভাবে তাকিয়ে আছে। চুপ, একদম চুপ। রক্তলাল চোখে অন্তরার দিকে তাকিয়ে ওনার চোখ দেখে ভয়ে হাত ছেড়ে দিলাম। রাগে ওনার সারা মুখে যেন রক্ত উঠে গেছে। ভয়ঙ্কর লাগছে দেখতে। আজকের পর থেকে যদি দেখি কারো বাজে কথা মুখ বুজে সহ্য করে চোখের পানি ফেলছো, আমার থেকে খারাপ কেউ হবে না। কারো বাজে কথায় তোমার চোখে পানি আমি দেখতে চাই না। যদি প্রতিবাদ করতে না পারো, তবে চোখেও যেন পানি না আসে। গট ইট? আর আপনাদের বলছি, অন্যের চরিত্রের উপর আঙ্গুল তোলার আগে নিজের চরিত্র দেখে নিন। নিজে কতটা সঠিক সেটা ভেবে অন্যের ভুল ধরার সাহস করুন। এখানে সবার চরিত্র সম্পর্কেই আমার খুব ভালো করে জানা আছে, তাই আমার বইয়ের অপমান হলে তার সম্মান থাকবে, তার নিশ্চয়তা আমি দিতে পারছি না। আমার কাজের আর আমার বইয়ের অতীতের গবেষণা না করে ইনভাইট করা হয়েছে। খাওয়া দাওয়া করুন, এনজয় করুন। দোয়া করতে চাইলে করুন, না হলে না করুন। আপনাদের দোয়ার আমার কিছু আসে যায় না। অনুষ্ঠান শেষে চলে যান। এর বাইরে আমি যেন আর কোনো কিছু না শুনি। হৃদয়ের কথা শুনে সবাই মাথা নিচু করে আছে। কথাগুলো শেষে হৃদয় স্টেজ থেকে নেমে কোথাও চলে গেল, আর অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার আর কোনো ভুল করিনি আমরা। দেখেছো অন্তরার মা, অন্তরার জন্য এবার একটা হীরা পেয়ে গেছি আমরা।
এবার বুঝি আমার মেয়ের দুঃখ বুঝবে। ঠিক বলেছো। আমি আগেই বলেছিলাম মা, হৃদয়ের মতো ছেলে আমরা আর পাবো না অন্তরার জন্য। যাই বলো, আমাদের অন্তরার কপাল আছে বলতে হবে, না হলে ডিভোর্সি হয়েও এমন বর পায়। মিমি, আমি আবার কি করলাম? আরাব, এটা রাগারাগি করার জায়গা? তোমার বৌমার মুখটা বন্ধ রাখতে বলো তো একটু। বৌমা, একটু মুখটা বন্ধ করো। আমার তো এই অন্তরার উপর হিংসে হচ্ছে। অন্তরার বাড়ির সবাই এসে হৃদয়ের সব কথাই শুনেছে। এবার তারা চিন্তা মুক্ত, তাদের আর অন্তরাকে নিয়ে চিন্তা নেই। মা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে কান্না করে দিলাম। কাঁদছিস কেন? জানি না আজ কেন কান্না পাচ্ছে, ভয় করছে। মা সব ঠিক থাকবে তো? ভয় পাস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সব ভালো হবে। তাই যেন হয়। আর আপনারা চলে এসেছেন, কখন এলেন খেয়াল করিনি। এই তো এখনই এলাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা চলুন ওদিকে বসি। অন্তরা, তোমার ভাবিকে সাথে নিয়ে যাও। আর আরাব, হৃদয় আর রিয়াদ ওইদিকে আছে মনে হয়। ঠিক আছে ম্যাম। এখনো ম্যাম? এখন থেকে আন্টি ডাকো। ওকে আন্টি, আমি দেখছি ওনারা কোথায়। ঠিক আছে। আরাফ চলে গেল রিয়াদ আর হৃদয়ের কাছে। হৃদয়ের মার সাথে অন্তরার বাবা মা গল্প করতে করতে অন্যদিকে চলে গেল। অন্তরার মিমি আর স্টেজে চলে গেল। বাসর কেমন কাটলো রে অন্তরা? হৃদয় ভাইয়া কিছু বলেনি? আর কি গিফট দিল? গিফটের কথা বলতেই আঙুলের রিংয়ের দিকে চোখ গেল। সকালে হঠাৎ হাতে দেখলাম। হৃদয়কে জিজ্ঞেস করলে বলল, এটা এলো কোথা থেকে? এটা তোমার বাসরাতের গিফট, গতকাল দিতে মনে ছিল না, তুমি ঘুমানোর সময় পরিয়ে দিয়েছি। ও, অনেক সুন্দর তো। হয়তো ভাবছো এত ছোট গিফট কেন, আসলে আমি এখনো কিছু করি না। আর আমি তোমাকে যা দিব নিজের টাকায় দিতে চাই। এটা আমার নিজের টাকায় কেনা। আপনার আমাকে এমন মনে হয়? ওরে আমার বউটা কষ্ট পেয়েছে, আমি তো মজা করেছি। তবে এটা আমার প্রথম গিফট তোমাকে দেওয়া, তাই কখনো নিজের থেকে আলাদা করো না। ঠিক আছে। এই কি ভাবছিস? দিয়েছে গিফট, এটা রিং দেখিয়ে। ও মা, অনেক সুন্দর তো, কিন্তু এত বড়লোক হয়ে এটুকু গিফট? ওনার ভালোবাসার থেকে বড় উপহার আমার কাছে কিছুই নেই। মিমি একটা মুখ ভেঙচি দিল। জ্যোতি আসেনি? আজকে তো জ্যোতিকে দেখতে এসেছে। আজকে? অন্তরা? মিমি আর অন্তরা দুজনেই ফিরে তাকালো। দুজনেই অবাকের চরম পর্যায়ে। আপনি? তোমার সাথে কিছু কথা ছিল আমার। আপনি প্লিজ এখান থেকে চলে যান, আপনার সাথে কোনো কথা নেই আমার। প্লিজ প্লিজ অন্তরা, 2 মিনিট সময় দাও প্লিজ। সময় আমার কাছে চান মিস্টার আরিয়ান আহমেদ? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার অনুমতি ছাড়া আমার ওয়াইফের সাথে কথা বলতে চলে এসেছেন। সরি স্যার, শুধু 1 মিনিট কথা বলতে দিন। অনেকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু পারেননি, তাই তো? আর চেষ্টাও করিয়েন না। আপনার কালো ছায়া আমার নতুন জীবনে পড়তে দিতে চাই না আমি। স্যার, আমার কালো ছায়া আপনাদের জীবনে ফেলতে আসেনি, শুধু একবার ক্ষমা চাইতে এসেছি। আপনার ক্ষমা পাওয়ার যোগ্যতা আছে বলে মনে করেন আপনি? আপনি এখনো মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারছেন কেন জানেন? আমার স্ত্রী চাই আপনার শাস্তি প্রকৃতি দিক, ওপরে যে একজন আছে সেই দিক। তাই এখনো মাথার উপর খোলা আকাশ দেখতে পাচ্ছেন আপনি। মানুষের দেওয়া শাস্তির একটা সীমারেখা হয়, কিন্তু ওপরে যিনি আছেন তার শাস্তির কোনো সীমারেখা নেই। অন্তরা, হাউ ডেয়ার ইউ কল বাই দ্য নেম অফ অন্তরা? কল হার ম্যাম ফ্রম টুডে। ওকে ম্যাম। আপনি আমাকে ক্ষমা করে দিন দয়া করে। এই অপরাধবোধ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি হাত জোর করে মিনতি করছি। পারলে মাফ করে দিতাম, কিন্তু আমি চাইলেও আপনাকে কখনো মাফ করতে পারবো না। আপনি আমার সন্তানের খুনি। কোনো মা পারে না তার সন্তানের খুনিকে মাফ করতে। শুধু আমার সন্তানকে খুন করেননি, খুন করেছেন মা ডাক শোনার অধিকার। আমি শুনতে পেয়েছেন কি বলেছে? গেটটা ওদিকে। আমার কথাটা অনেক কষ্টে নিজের ভদ্রতা ধরে রেখেছি। এখন আপনাকে নিয়ে এখানে কোনো ঝামেলা হলে কথা আমার ওয়াইফকে শুনতে হবে। তাই এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছেন আপনি। যদি অ্যাম্বুলেন্সে করে এখান থেকে বেরোতে না চান তাহলে এখনই বের হয়ে যান। এটা শুনতে হলো কিছুটা মাফ করতে পারতে আমাকে, আর খুশিও হতে, কিন্তু আমার কপাল খারাপ। তবে শুনতে চাও না আমার কথা? ঠিক আছে, আসছি। আপনাদের সামনে আর কখনো আসবো না। হৃদয়ের দিকে তাকিয়ে বলো, যে কষ্টগুলো আমি তোমাকে দিয়েছি তা যেন আর কখনো তোমাকে স্পর্শ করতে না পারে। ভালো থেকো অন্তরা। ও সরি,
সরি ম্যাম, আসছি। আরিয়ান বের হয়ে গেল। গেটের সামনে থেকে একবার পেছনে তাকালো আরিয়ান। সত্যি হৃদয়ে তোমার যোগ্য, আমি নই। ভালো থেকো। জানালার সামনে দাঁড়িয়ে আছি, পাশেই তনয় স্যার দাঁড়ানো। হ্যাঁ, আমাকে দেখতে আসা ছেলে আর কেউ নয়, তনয় স্যার। তার দূর সম্পর্কে চাচি আর কাজিন এসেছে সাথে। আমি কি খুব খারাপ জ্যোতি? একটা সুযোগ আমাকে দেওয়া যায় না? বিশ্বাস করে একবার হাতটা ধরে দেখো। জীবনে যত খারাপ সময় আসুক, কখনো হাত ছাড়বো না। আপনি জানেন আমি অন্য কাউকে ভালোবাসি, তাহলে কেন আমার সাথে নিজের জীবন জড়াতে চাইছেন? আমি যদি পারতাম তাহলে তুমি যাকে ভালোবাসো তার হাতে তোমাকে তুলে দেওয়ার ব্যবস্থা আমি নিজেই করে দিতাম। কিন্তু তুমি যাকে ভালোবাসো সে কখনো তোমাকে জীবনে আসতে দিবে না। তার জীবনে আর কারো কোনো জায়গা নেই। তনয় স্যারের কথা শুনে চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি পড়লো। তনয় স্যার আড়ালেই সেটা মুছে নিলাম, শুধু একটা দীর্ঘ শ্বাস ছাড়লাম। সবার ভালোবাসে তো পূর্ণতা পায় না। তোমার বাবা মার পছন্দে কাউকে বিয়ে করবে তুমি, তাহলে সেটা আমি হলে সমস্যা কোথায়? আমার ভালোবাসা তো পূর্ণতা পেল না, আপনার ভালোবাসাই না হয় পূর্ণতা পাক। আমাকে ভালোবাসতে হবে না তোমার, শুধু তোমাকে ভালোবাসার সুযোগ দিও। আমার কোনো আপত্তি নেই, তবে বিয়েটা তাড়াতাড়ি হলে ভালো হতো। কোনো রকম অনুভূতি ছাড়া বললাম। তনয়ও হয়তো আমার অবস্থা বুঝতে পেরেছে, তাই তারও খুব একটা অনুভূতির প্রকাশ হলো না। রুম থেকে চলে গেল তনয়, আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। তোমার মেডিসিন নেওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি মেডিসিন খেয়ে নাও। এত মেডিসিন খেতে আর ভালো লাগে না। আল্লাহর রহমতে শেষমেশ ঠিক হয়ে গেছো তুমি, আর কয়েকটা দিন গেলেই আর খেতে হবে না। ঠিক আছে, দাও। আরিয়ানা কোথায়? খেলছে মনে হয়। এই মেয়েটা একদম কথা শোনে না। ডেকে নিয়ে আসো, এখনো তো মনে হয় খায়নি। তুমি মেডিসিনটা নাও, আমি দেখছি কোথায় গেল। যাও। আরিয়ান। হ্যাঁ বলো। এখনো কি আমাকে ক্ষমা করতে পারোনি? নীলার হাত ধরে কাছে এনে বসালাম। তোমাকে আমি সেদিনই মাফ করে দিয়েছি, যেদিন তুমি নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে মাপ চেয়েছিলে। তবু কেন প্রতিদিন একই প্রশ্ন করো? হ্যাঁ, মনের শান্তির জন্য। ভালোবাসা না একটু? বাসি। অন্তরা এখন আমার কাছে অতীত, তুমি বর্তমান, ভবিষ্যৎ। অন্তরার জন্য মনে একটা জায়গা সবসময় থাকবে, সেটা আমি চাইলেও মুছে ফেলতে পারবো না। কিন্তু তুমি আর আরিয়ানা এখন আমার জীবনের সব। তুমি বসো, আমি আরিয়ানাকে খুঁজে আনছি। মুচকি এসে আবার বই পড়ায় মনোযোগ দিলাম। ভালো আছি। এখন আমরা আরিয়ান, আমি আর আমাদের ছোট্ট পুতুল আরিয়ানা, এটাই আমাদের ছোট পৃথিবী। আজ থেকে 3 বছর আগে নতুন করে শুরু হয় আমাদের পথ চলা। বইটা বন্ধ করে নীলা যাওয়ার দিকে তাকালাম। মানুষ কত পরিবর্তন হতে পারে, নীলাকে দেখে তো বোঝাই যায়। পার্লার, ক্লাব, ঘোরাঘুরি এসব নিয়ে যে ডুবে থাকতো, আজ তার জীবন আমি আর আরিয়ানাতে সীমাবদ্ধ। সেদিন অন্তরার বউ ভাত থেকে বাসায় এসে দেখি একটা ছেলের কাঁধে হেলান দিয়ে নেশাগ্রস্ত নীলা বাসায় ঢুকলো। এটা তারপর রোজকার রুটিন ছিল নীলার। 2 বছরে আমার জীবনটা নরক করে তুলেছিল। বাচ্চা বলে এড়িয়ে যেত। 2 বছর কেটে যায় এভাবেই। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চাকরি ছেড়ে অন্য কোম্পানিতে চাকরি নিয়েছে অনেক আগেই। অফিস থেকে বেরার সময় হঠাৎ নীলার ফোন। আরিয়ান, আরিয়ান প্লিজ, প্লিজ হেল্প মি। ওরা আমাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? প্লিজ হেল্প মি। ওকে ওকে, ডোন্ট প্যানিক। তুমি কোথায় আছো? ক্লাবের 3 তলা একটা রুমে। এটা তো সামনেই, 5 মিনিট লাগবে। ওকে, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো। দ্রুত সেই ক্লাবে পৌঁছে গেলাম। 3 তলায় অনেক রুম, একে একে সব রুম খুঁজতে লাগলাম। এক রুমের সামনে গিয়ে থেমে গেলাম। প্লিজ আমাকে যেতে দাও, আমি কাউকে কিছু বলবো না। কাউকে না বলেই লুকিয়ে আমাদের কথা কেন শুনছিস? আমি কিছু শুনিনি, কিছু দেখিনি, প্লিজ যেতে দাও। নীলা মনে হয় কোনো বিপদে পড়েছে। এখন এটাকেও সবাই মিলে রেপ করব, মেরে ফেলে দিয়ে আসবো ওটার মতো। পেছন দিয়ে নিঃশব্দে ঢুকে এক একটার মাথায় বাড়ি মারলাম ফুলদানি দিয়ে। 5টা ছেলে। এদেরকে তো আজ আমি মারতে গেলে নীলা হাত টেনে ধরল। এখান থেকে তাড়াতাড়ি চল প্লিজ, এরা অনেক খারাপ লোক, এদের আরো লোক আছে রাতে, তাড়াতাড়ি চলো এখান থেকে। নীলাকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসলাম ক্লাব থেকে। ওরা তোমাকে মারতে চাইছে কেন? একটা মেয়েকে জোর করে ওরা সবাই মিলে রেপ করেছে, তারপর গলা টিপে মেরে ফেলেছে, সেটা আমি দেখিয়ে ফেলেছি তাই।
লাশ কোথায় এখন? ওই রুমে আছে। তাহলে তো পুলিশকে ইনফর্ম করতে হবে এক্ষুনি। লাভ নেই, পুলিশ ওদের কিছুই করতে পারবে না। তাই বলে? আরিয়ান আমাকে ধাক্কা মেরে গাড়ি থেকে বের করে দিল। একটা বিকট আওয়াজের পর আবার সব নীরবতায় ঢেকে গেল। একটা ট্রাক আরিয়ানের গাড়ি ধাক্কা মেরে চলে গেল। আরিয়ান আরিয়ান কোথায়? আপনি শান্ত হন। আরিয়ান কোথায়? আরিয়ান ঠিক আছে তো? আপনি শান্ত হন আগে। আমি বলছি আরিয়ান কোথায়? আইসিইউতে। ওনার অবস্থা ভালো না। আপনার মাথায় আঘাত লেগেছে, কাঁদলে সমস্যা হবে আপনার। আমি আরিয়ানের কাছে যাব। ঠিক আছে, চলুন। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছি, মাথায় ব্যান্ডেজ, পায়ে হাতে পায়ে ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আরিয়ান শুয়ে আছে হাসপাতালে বেডে। আজ পর্যন্ত তোমাকে কিছু বলিনি, কারণ নিজের পায়ে নিজের ইচ্ছায় কুড়াল মেরেছিলাম, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। আমার ছেলের এই অবস্থার জন্য শুধু তুমি দায়ী। তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাও। মায়ের পা জড়িয়ে ধরলাম। আমি আমার ভুল বুঝতে পারছি মা, আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। আমি দেখা করব না। প্লিজ মা, এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, আরিয়ান যদি মাফ করে তাহলে আমিও মাফ করে দিব। এখন কেমন লাগছে? ভালো। তুমি ঠিক আছো? আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ। আমি আর কোনো ভুল করব না, প্লিজ আরিয়ান। তুমি শুধু আমার সাথে অন্যায় করনি, মা আর অন্তরার সাথেও করেছো। সবচেয়ে বেশি অন্যায় আমিই করেছি, তবে তুমিও কিছু কম করনি। আমি অন্তরের থেকে মাফ চেয়ে নিব, আগে তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, এবারের মতো মাফ করলাম তোমায়। তোমাকে মাফ করে হয়তো অন্তরা থেকেও একদিন মাফ পেয়ে যাবো আমি। সরি মিস্টার আরিয়ান, আপনার পা দুটো প্যারালাইজড হয়ে গেছে। আরিয়ান চোখ বন্ধ করতে চোখের কোণ বেয়ে পানির বিন্দু গড়িয়ে গেল। সত্যি বলেছিল অন্তরা, ওপরলার শাস্তির সীমারেখা হয় না। আরও একটা দুঃসংবাদ আছে। বলে ফেলুন, হার্ডওয়ার কি বাকি আছে? মিসেস নীলা 2 মাসের প্রেগন্যান্ট ছিলেন। অন্তরাকে তোমার জীবন থেকে সরিয়েছিল, আর সত্যি হয়ে গেল, আমার কাছেই ফিরে এসেছে। পাপ কখনো কাউকে ছাড়ে না। সেদিন থেকে সব পাল্টে গেছে। নতুন এক নীলাকে আবিষ্কার করেছিলাম, দিনরাত আমার সেবা করতো। এই ঘটনার 1 বছর পর মা মারা যান। আরিয়ানা আমাদের নিজেদের মেয়ে নয়, নীলার কথাতে একটা এতিমখানা থেকে দত্তক নেওয়া হয়েছিল। আরিয়ানার বয়স এখন 4 বছর। নীলার সেবায় আমিও এখন সুস্থ, হাঁটতে পারি। কিছুদিন পরই পুরোপুরি সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। তবুও দিন শেষে মনে হয় কিছু একটা নেই। তাও বলবো ভালো আছি অনেক। অন্তরার সাথে যে অন্যায় করেছি, এতটা ভালো থাকার অধিকারও হয়তো নেই আমাদের। বাবা কোথায় গিয়েছিল আমাদের পরীটা? খেলতে। শুধু খেললে হবে? খেতে হবে না? না খেলে বড় হবে কিভাবে? শুনি। যাবো তো তোমার সাথে। আরিয়ানা আরিয়ানের গলা জড়িয়ে গালে চুমু খেলো। বাকিটা জীবন যেন এভাবেই কাটাতে পারি, আর কখনো অন্তরের সাথে দেখা হলে ক্ষমা চেয়ে নেব। মা কি হয়েছে? স্কুল ব্যাগ এখনো কাঁধেই? তবু এমন ভাবে রাখছো মনে হচ্ছে কত সময় ধরে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছো। তুমি জানো না, বাসায় এসে তোমাকে না দেখলে আমার একদম ভালো লাগে না। জানি তো, কিন্তু আগে ফ্রেশ তো হয়ে নেবে। না, আগে তোমাকে দেখবো, তারপরে ফ্রেশ হব। পাগল ছেলে দিন দিন বাপের মতো হয়ে যাচ্ছে। আমি তো চাই বাবার মতো হতে, বাবার মতো তোমাকে অনেক ভালোবাসতে। সিয়ামের মুখটা হাতের আঁচলে নিয়ে কপালে একটা চুমু খেলাম। যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ওকে মা। আবার কি? সারা কোথায়? ঘুমিয়ে পড়েছে একটু আগে। ও, আর বাবা কখন আসবে? আজকে তো আসতে অনেক রাত হবে সোনা, তুমি আজকে একাই খালো। ওকে। সিয়াম চলে গেল ফ্রেশ হতে, আর অন্তরা সিয়ামের খাবার রেডি করতে চলে গেল। বনু, ঘুমিয়ে পড়েছিস নাকি? খেলবি না? হ্যাঁ, সারা আমার মেয়ে, আমার আর হৃদয়ের ভালোবাসার প্রতীক। অন্তরা, এই অন্তরা, তুমি আমার ফোন কেন রিসিভ করনি? তুমি জানো না তোমার ফোন রিসিভ করতে একটু লেট হলে আমার দম বন্ধ হয়ে আসে, ভয় করে। হৃদয়ের মা ভার্সিটিতে, হৃদয় আর রিয়াদ অফিসে চলে গেছে। সিয়াম স্কুলে যায় এখন। বাড়িতে অন্তরা একা। অফিস থেকে হৃদয় বারবার অন্তরাকে কল দিচ্ছে, কিন্তু অন্তরা রিসিভ করছে না। তাই বাসায় চলে এসেছে। সার্ভেন্টকে জিজ্ঞেস করলে বলল
রুমে আছে। রুমে এসে দেখে অন্তরা ঘুমিয়ে আছে। এদিকে আমি চিন্তায় মরছি আর এখানে মহারানী ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার ঘুম বার করছি আমি। কাছে গিয়ে অন্তরাকে কেমন নিস্তেজ লাগছে। অন্তরা, এই অন্তরা, ও তো অজ্ঞান হয়ে গেছে। এই অন্ত, কথা বল না। এমন মজা আমার ভালো লাগছে না, ভয় করছে আমার। গ্লাস থেকে পানি নিয়ে চোখে মুখে দিলাম, তাও জ্ঞান ফিরছে না। তাই কোলে করে গাড়িতে নিয়ে বসালাম, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে লাগলাম। তোমার কিছু হলে আমার কি হবে অন্তরা? একবারও কি ভেবেছো আমার কথা? ছেলেদের কাঁদতে নেই, কিন্তু হৃদয়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। জীবনে কোনো দিন এতটা ভয় হয়তো পায়নি হৃদয়। অন্তরার হাত ধরে হাসপাতালের বেডের পাশে বসে আছি। ডক্টর পাশে দাঁড়িয়ে রিপোর্ট দেখছে। ভয়ের কিছু নেই, এই সময় এমন একটু হয়। খাবার দাবারের দিকে নজর রাখবেন। এই সময় মানে? আপনার ওয়াইফ 3 মাসে প্রেগনেন্ট, মিষ্টি নিয়ে আসুন। এটা শোনার পর হৃদয় পাথর হয়ে গেছে, কিছুই বুঝতে পারছে না। না না, মিথ্যে স্বপ্ন দেখে নিজেকে আর অন্তরাকে কষ্ট দিতে পারবো না। আপনার কোথাও ভুল হচ্ছে। অন্তরা কখনো মা হতে পারবে না। কি বলছেন আপনি? রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে উনি প্রেগনেন্ট। ডক্টর আপনি নাকি আমি? কে বলছে উনি মা হতে পারবে না? আপনি দয়া করে আবার টেস্ট করুন, আর এটা অন্তরাকে বলবেন না প্লিজ। এই কথাটা অন্তরা শুনলে ওর কষ্টটা আরও বেড়ে যাবে। আমি চাই না ও একটু কষ্ট পাক। ঠিক আছে, আপনার ইচ্ছে, কিন্তু আমার রিপোর্ট কখনো ভুল হতে পারে না। এই রিপোর্ট যদি সত্যি হয় আমি কি করব আমি নিজেই জানি না। ডক্টর চলে গেল আবার টেস্ট করার ব্যবস্থা করতে। মা, আমি খেলতে যাচ্ছি। আরে খাবার খেয়ে নাও আগে। টিফিন করেছি, এখন খিদে নেই। আজকে বাবা আসবে না, বন্ধুদের সাথে খেলতে হলে আগে যেতে হবে। আমি আসছি। খাবার খেতে কত সময় লাগবে? খাবার না খেলে আমি কোথাও যেতে দিব না বলে দিলাম। তাহলে তাড়াতাড়ি খাইয়ে দাও। এদিকে আসো। সিয়ামকে খাইয়ে দিতে লাগলাম। একদম বাপের মতো বাস্কেটবল খেলার পাগল। হৃদয় আগে বাসায় আসছে, বাপ ছেলে দুজনে খেলে আর আমরা মা মেয়ে বসে দেখি। আজ হৃদয়ের আসতে লেট হবে বলেছে, খিদে নাকি পায়নি। এবার খাবারগুলো সব কোথায় গেল শুনি? তোমার হাতে খেলে খিদে না পেলেও খাবার সাবার হয়ে যায়। সব সময় বাবাকে কপি করা। বিকজ ড্যাড ইজ মাই রোল মডেল। আই ওয়ান্ট টু বি লাইক ড্যাড when I grow up. সিয়ামের কথা শুনে মুচকি হাসলাম। বাবার মতো একজন আদর্শ মানুষ হও। ওকে, আমি আসছি। লেট হবে কিন্তু আমার। ওকে। সিয়াম খেলতে চলে গেলে অন্তরা খাবার গুছিয়ে রুমে গিয়ে দেখে হৃদয় কল দিচ্ছে। আল্লাহ, এ না আবার বাসায় চলে আসে। কেমন একটা বদ অভ্যাস হয়েছে, ফোন রিসিভ করতে লেট হলেই বাসায় চলে আসবে। হ্যালো, এতক্ষণ কি করছিলে? এবার রিসিভ না করলে বাসায় চলে আসতাম। আরে বাবা, সিয়ামকে খাওয়ালাম। এই কে তোমার বাবা? আমার না, আমার বাচ্চার বাবা। এইবার ঠিক আছে। তো আমার রাজপুত্র আর রাজকন্যা কি করছে? রাজপুত্র তার রাজকার্য করতে গেছে, আর রাজকন্যা ঘুমের দেশে আছে। আর আবার বেবটা কি করে? 2 বাচ্চার মা নাকি বেব? দিলে আমার রোমান্টিক মুডের 12টা বাজিয়ে। এখন মিটিংয়ে যাওয়ার আগে একটা মিষ্টি দাও। আবার? তাড়াতাড়ি করো, লেট হচ্ছে, না হলে মিটিং ভালো হবে না। যত সব ঢং। লেট হচ্ছে। এর পাগলামি দিন দিন আরো বাড়ছে। থ্যাংক ইউ। হৃদয় ফোন রেখে দিল। এটা কোনো কথা? কিসের বদলে ধন্যবাদ? ভালোবাসি ভালোবাসি বলে আগে পেছনে ঘুরতো বিয়ের আগে, আর বিয়ের পর শুধু তাকে ভালোবাসি বলো। নিজে বছরে একবারও বলবে না। রাগ করে আবার মুচকি হাসলাম। ভালোবাসি না বলেও তার প্রতিটা কাজে প্রকাশ পায় কতটা ভালোবাসে। জীবনে এত সুখ ছিল কখনো কল্পনাও করিনি। মেয়ের পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম, আর সেই দিনগুলোর কথা ভাবতে লাগলাম যখন প্রথম ওর আগমনের কথা শুনেছিলাম। বলে বোঝাতে পারবো না সেই অনুভূতি। মনে হয়েছিল এই বুঝি মরা গাছে ফুল ফোটার মতো। হৃদয় অন্তরার হাত ধরে পাশে বসে আছে। কেমন ভয় ভয় করছে। ইচ্ছে করছে ডক্টরের কথাই বিশ্বাস করতে, কিন্তু ভয় হচ্ছে যদি মিথ্যে হয়। হঠাৎ অন্তরা নড়ে চড়ে উঠল। অন্তরা, মাথাটা এত ভার লাগছে কেন? তুমি একটু অসুস্থ, তাই এমন লাগছে। কি হয়েছে আমার? আরো না খেয়ে থাকো বেশি করে, তাহলে আর অজ্ঞান হয়ে পড়ে থাকবে না। আমি অসুস্থ, আপনি তাও আমার সাথে রাগারাগি করছেন? ধীরে ধীরে চোখ খুলে হৃদয়ের দিকে তাকালাম, কিন্তু এটা তো আমাদের রুম নয়। রুম দেখে চট করে উঠে বসলাম। কি হলো আবার?
এটা কোথায়? এটা তো আমাদের রুম নয়। এটা হসপিটাল। অজ্ঞান হয়ে গিয়েছিলে, কিছুতেই জ্ঞান ফিরছিল না, তাই হসপিটালে নিয়ে এসেছি। কিন্তু আপনার চোখ মুখ এমন কেন লাগছে? কই এমনই। আপনি কি কান্না করছেন? ছি ছি ছি, হৃদয় চৌধুরী এত ভীতু। বউ অজ্ঞান হয়ে গেছে দেখে কান্না করে দিয়েছে। আমি হৃদয় চৌধুরী কাউকে ভয় পাই না। অন্তর, আমি এখন একদম মজা করার মুডে নেই। ও তাই বুঝি? একটু অজ্ঞান হয়েছে বলে এই হাল। যদি মরে যাই তখন কি করবেন? অন্তরা, ওনার চোখে মুখে আমাকে হারানোর ভয় যেন জেকে বসেছে। কিন্তু কেন? সরি। আস্তে করে অন্তরা সরি বলতে হৃদয় অন্তরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কবে আমাকে বুঝবি তুই? বলতে পারিস আমার কষ্ট কি কোনোদিন বুঝবি না? সরি। আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নার্সের আসার শব্দে দুজনে দুজনকে ছেড়ে বসলো। টেস্টের সব রেডি, রোগীকে নিয়ে যেতে হবে। আবার এসব করার কি আছে? অজ্ঞান হয়ে গিয়েছিলাম, এখন জ্ঞান ফিরেছে, বাসায় চলে যাব। সিস্টার, কত সময় লাগবে? ইমার্জেন্সি করা হচ্ছে তো, বেশি সময় লাগবে না, আর রিপোর্টও আজই পেয়ে যাবেন। ওকে। অন্তরা, ওনার সাথে যাও। কিন্তু আমি বলেছি যেতে। ওনার ভয়ে আর কিছু বলতে পারলাম না। নার্সের সাথে যেতে লাগলাম। অন্তরা আবার ঘুমিয়ে পড়েছে বেডে। আমি পাশে বসে আছি। রিপোর্ট নিয়ে তারপর বাসায় যাব। মাকে বলে দিয়েছি অন্তরা একটু অসুস্থ, তাই ডক্টরের কাছে নিয়ে এসেছি। অন্তরাও কিছু জানে না এখনো। এই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। মিস্টার হৃদয়। ইয়েস ডক্টর। উত্তর দিতেও গলা কাঁপছে। কি আছে রিপোর্টে? অন্তরা মা হতে না পারলেও সমস্যা নেই, সেটা আমি আগেই মেনে নিয়েছি। ওর যেন কোনো কিছু না হয় আল্লাহ। ও আমার কাছে থাকলেই হবে, আর কিছু চাই না। আমার সন্তান আছে, আমার সিয়াম। আমার রিপোর্ট ভুল? জানতাম আপনার রিপোর্ট ভুল ছিল। আমার কথাটা আগে শেষ করতে দিন। আমি বলেছিলাম আমার রিপোর্টে কোনো ভুল হতে পারে না, সেটা প্রমাণ করার জন্য আমি বারবার টেস্ট করছি, কিন্তু একই রিপোর্ট এসেছে। মিসেস চৌধুরী 3 মাসে প্রেগনেন্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেন, আপনি খুশি হননি? আপনি আর একবার যদি। আমি বারবার করেছি, একবার নয় বারবার করেছি, কিন্তু আপনি বিশ্বাস কেন করতে চাইছেন না? তার মানে আমি সত্যি বাবা হতে চলেছি, আর অন্তরা মা? হ্যাঁ। হৃদয় কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না, স্তব্ধ হয়ে বসে আছে। মানুষ যেমন অতি আঘাতে পাথর হয়ে যায়, হৃদয় আজ অতি আনন্দে পাথর হয়ে গেছে। ডক্টর কিছুই বুঝতে পারছে না। বাচ্চার কথা শুনলে সবাই খুশি, কিন্তু হৃদয় কোনো রিয়াকশন দিচ্ছে না। এক দৃষ্টিতে অন্তরার পেটের দিকে তাকিয়ে আছে। ডক্টর কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকা হৃদয়ের দিকে তাকিয়ে কেবিন থেকে বের হয়ে যেতে গেলে, ডক্টর। জি বলুন। কোনো কথা না বলে অন্তরার আগের রিপোর্টগুলো ওনার হাতে দিলাম। অন্তরা টেস্ট করাতে নিয়ে গেলে অন্তরার বাসা থেকে এগুলো আনিয়েছি। ডক্টর রিপোর্টগুলো নিয়ে দেখতে লাগলো। এটা কি করে সম্ভব? এই রিপোর্ট সম্পূর্ণ ভুল। ওনাকে কোনো অপারেশনই করা হয়নি, তাহলে এটা কিভাবে হতে পারে? এই রিপোর্ট ভুল? সম্পূর্ণ ভুল। আপনি এই ডক্টরের সাথে আবার যোগাযোগ করুন। এমন একটা রিপোর্ট কেন দিয়েছে আমি বুঝতে পারছি না। ওনার খেয়াল রাখবেন, প্রথমবার মিসক্যারেজ হওয়ার জন্য এবার ঝুঁকি অনেক বেশি, অনেক সাবধানে রাখতে হবে। ওনাকে বেড রেস্টে রাখাই ভালো, শরীরও অনেক দুর্বল। অনেক বেশি খেয়াল রাখবো ওর। ডক্টর মিষ্টি হেসে বের হয়ে গেলেন। হৃদয় অন্তরার দিকে তাকালো। কি নিষ্পাপ মুখটা! মিথ্যে অপবাদ দিয়ে ভেতর থেকে কতটা ভেঙে দিয়েছিল মেয়েটাকে। অন্তরা, এটা কি কোনো স্বপ্ন? নিজের হাতে চিমটি কাটলাম। না, স্বপ্ন তো নয়, নিজের কাজে নিজেই অবাক হচ্ছি। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? অন্তরার কাছে গিয়ে পেটের উপর থেকে জামা সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হেই, ক্যান ইউ হিয়ার মি? ইউ নো ইউ আর কামিং। I still can't believe it. The happiest man in the world seems to be himself today. Love you a lot. কোমর জড়িয়ে পেটে মুখ গুজে দিলাম। চোখ থেকে টপ টপ পানি পড়ছে, নিজেই জানি না। পেটে গরম তরল পদার্থ অনুভব করতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে অবাক হয়ে গেলাম। উনি চেয়ারে বসে বেডে আমার পেট জড়িয়ে আছে। কি হয়েছে ওনার? কি হয়েছে আপনার? অন্তরার কথা শুনে ওর দিকে তাকালাম। ওনাকে দেখে ভয় পেয়ে গেলাম। ওনার চোখে পানি কেন? কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরলাম অন্তরাকে। আমার কিন্তু এখন ভয় করছে। কি হয়েছে বলুন আমাকে। অন্তরাকে ছেড়ে
ওর মুখোমুখি বসে চোখের দিকে তাকালাম। সত্যি ভয় পাচ্ছে ও। ওর হাতটা ধরে ওর নিজের পেটে রাখলাম। উনি আমার হাত পেটে কেন রাখলেন? প্রশ্নবোধক দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। এইখানে একটু একটু করে বড় হচ্ছে আমাদের ভালোবাসার প্রতীক। ওনার কথা শুনে পেট থেকে ছিটকে হাত সরিয়ে ফেললাম। উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। মিথ্যা আশা দেবেন না, কষ্টগুলো দ্বিগুণ হয়ে যায়। এটা কখনো সম্ভব নয়। অন্তরার মুখটা দুহাতের আঁচলে নিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে দু চোখের পানি মুছে দিয়ে কপালে একটা কিস করলাম। তাকাও আমার দিকে। ওনার দিকে তাকালাম। ওনার চোখে পানি আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আমি কি এমন কিছু বলতে পারি যার জন্য আমার অন্তর কষ্ট দ্বিগুণ হতে পারে? মাথা দুলিয়ে না বললাম। আমি যা বলছি সব সত্যি অন্তরা। তুমি মা হতে চলেছ আর আমি বাবা। ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিছু বললাম না। অনেক সময় কেঁদে অন্তরা একটু শান্ত হয়ে এসেছে। তারপর বললাম, তোমার আগের রিপোর্ট সব মিথ্যে ছিল। অবাক হয়ে ওনার দিকে তাকালাম। মিথ্যে? কিন্তু কেন? এর উত্তর তো সেই ডক্টরই দিতে পারবে। তার থেকেই এর উত্তর আদায় করব। তার মানে সত্যিই আমি পেটে হাত রাখলাম। এই অনুভূতি প্রকাশ করার কোনো শব্দ হয়তো এখনো আবিষ্কার হয়নি। অন্তরার ঠোঁটে ছোট করে একটা কিস করলাম। সত্যি। মা মা। সবার ডাকে ঘোর কাটলো। ওর দিকে তাকালাম। একদম হৃদয়ের কার্বন কপি। চোখ, নাক, ঠোঁট, হাসি সব হৃদয়ের মতো। মা মা। কি হয়েছে সোনা? ঘুম হয়েছে? হয়েছে তো। ভাইয়া কোথায়? ভাইয়া তো খেলতে গেছে। আমিও যাব। যেতে হবে না, ভাইয়া একটু পর চলেই আসবে। তুমি এখন চলো, ফ্রেশ হবে। না, আমি বাইরে যাব। সারাত, জেদ কেন করছো? আমি বাইরে যাব। এই মেয়ের এত জেদ কিভাবে হলো আল্লাহ জানে। যা বলবে তাই হবে। এখন তার ভাইয়ার কাছে না নিয়ে গেলে কিছুই করবে না। চলো তোমার ভাইয়ার কাছে। মেয়ের পাগলামি দেখে মুচকি হাসলাম। ভাইয়ার জন্য পাগল একদম। সারা আর সিয়ামের মধ্যে কোনো পার্থক্য নেই আমার কাছে। মা হওয়ার স্বাদ সিয়াম আমাকে প্রথম দিয়েছে, তাই সেই আমার প্রথম সন্তান। এত ঝামেলা ভালো লাগে না আমার। বাপ মেয়ে দুটোতেই আমার লাইফ হেল করে দিল। এই মেয়ে সারাদিন ক্যাঁকে করবে কিন্তু খাবে না। মেয়ের খাবার রেডি করছিলাম, পেছন থেকে কেউ জড়িয়ে ধরলো। খালি পেটে হাত রেখে চুলে মুখ গুজে দিয়েছে। একদম বিরক্ত করবা না, মেজাজ খারাপ হয়ে আছে এমনি। কি হয়েছে আমার লক্ষ্মী বউটার? আপনার মেয়ে আমার মাথা খারাপ করে দিছে। খাবার খাবে না আর শুধু ভ্যাঁ ভ্যাঁ করে। মায়ের মতো হয়েছে। কি বললেন? কই কিছু না তো। আমার প্রিন্সেস কোথায়? রুমে বসে খেলছে। তুমি ওর খাবার নিয়ে আসো, আমি দেখছি খায় কিনা। তনয় মেয়ের কাছে চলে গেল। আমার মাটা কি করে? মেয়েকে কুলে তুলে নিলাম। ওরে আমার মা কেমন করে ডাকছে। মায়ের কথা শোনো না কেন মা? না খেলে তুমি আমার সাথে খেলবে কিভাবে শুনি? শুধু বাবা আর বাবা। কেন রে, মা কি নদীর জলে বেশি এসেছি? হাসবেন না একদম। সারাদিন বাবা বাবা করে আর মন চাইলে দিনে একবার মা বলে। কষ্ট করে জন্ম দিলাম আমি, সারাদিন খাওয়াই দেওয়াই আমি, আর বলে শুধু বাবা। তয়ানাকে জ্যোতির কুলে দিয়ে জ্যোতিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তুমি কি একা জন্ম দিয়েছো? সবসময় ফাজলিমি করেন। ওকে ওকে, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি? তয়ানা তো শুধু বাবা বাবা করে। তয়ানা একটা বায়ানার ব্যবস্থা করি যে শুধু মামা করবে। লাগবে না আমার মামা করা। কেন কেন? আপনার মেয়ে আমার জীবন বাঁশপাতা করে দিয়েছে, আর লাগবে না আমার। লাগবে না কেন শুনি? অবশ্যই লাগবে। আমার তো আরো 1 ডজন খানিক লাগবে, যাতে সারা বাড়ি ভরে থাকে। এত বড় বাড়ি, মাত্র 3 জন মানুষ, ভালো লাগে না বলো? তাহলে বরং এক কাজ করুন, আরো কয়েকটা বিয়ে করে নিন, এমনি বাড়ি ভরে যাবে। না বাবা, এক বিয়েতে আমার জীবন ধনেপাতা কুচি হয়ে গেছে। কি বললেন আপনি? আমি
আপনার জীবন ধনেপাতা কুচি করে দিয়েছি, তাহলে বিয়ে কেন করেছেন আমাকে? কিছু না বলে তয়নার চোখ হাত দিয়ে ডেকে জ্যোতির ঠোঁটে টুক করে একটা কিস করলাম। তারপর কোমর জড়িয়ে কাছে আনলাম। তয়না জ্যোতির এক পাশে কুলে। এই বুকে অন্য কেউ ঘুমালে সহ্য করতে পারবে তো? তার আগে দম বন্ধ হয়ে মরে যাব। জ্যোতির মুখ চেপে ধরলাম। তোর কিছু হলে আমার কি হবে? আমি বুঝি বেঁচে থাকবো? দুজনে কপালে কপাল থেকে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তনয়ার কান্না দেখে দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে উঠলাম। তনয়াকে বেডে শুয়ে খাবার খাওয়াতে লাগলাম। বেডের সামনে সোফায় বসে জ্যোতির দিকে তাকিয়ে আছি। কতটা কষ্ট করতে হয়েছে আমাকে এই জ্যোতিকে আবিষ্কার করতে, সেটা শুধু আমি জানি। 1 বছর, পুরো 1 বছর জ্যোতি প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলেনি। প্রথম বিবাহবার্ষিকীতে ওর বন্ধু হওয়ার দাবি করেছিলাম, সেদিনও আমাকে ফেরাতে পারেনি। ধীরে ধীরে বন্ধুত্বকে ভালোবাসায় রূপ দিয়েছি। জ্যোতিও হয়তো চেষ্টা করেছিল নতুন করে শুরু করতে, তাই আজকের দিন দেখতে পাচ্ছি। প্রথম ভালোবাসার রাতের স্মৃতি আমাদের তয়না। আজ আমি সম্পূর্ণ একজন মানুষ, যার একটা ভালোবাসায় ভরা পরিবার আছে। তনয়ের দিকে চোখ যেতেই দেখি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। চোখের ইশারায় জিজ্ঞাসা করলাম কি হয়েছে। বিনিময়ে উনি মাথা নেড়েই বুঝালেন কিছু না। সাথে ওনার সেই মুচকি হাসি, যে হাসি আমার মন ভালো করার জন্য যথেষ্ট। বেশিরভাগ মানুষের জীবনেই দ্বিতীয় ভালোবাসা আসে, কিন্তু তা কখনোই প্রথম ভালোবাসার মতো পুরোটা ছুঁয়ে যেতে পারে না। হুমায়ুন আহমেদ। কথাটা হয়তো সত্যি, তনয়কে আমি ভালোবাসি, তবু কখনো কখনো কেন যেন বুকে বাঁ পাশে চিনচিন ব্যথা করে। তবু বলবো তনয় আমাকে যতটা ভালোবাসে ততটা হয়তো কেউ বাসতে পারতো না। তনয়ের ভালোবাসার কাছে হেরে গেছি আমি। এতটা নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে ফিরিয়ে দিতাম? তবে তনয়ের জায়গা আমি কাউকে দিতে পারবো না, হয়তো রিয়াদকেও না। আমার জীবনে রিয়াদ আর তনয় দুজনের জায়গা আলাদা, কারো জায়গা কাউকে দেওয়া সম্ভব নয়। আর চাইলেও রিয়াদকে পুরোপুরি মুছে ফেলতে পারবো না আমি। তবে চাওয়ার চাইতেও অনেক ভালো আছি আমি। এদের ঘিরেই আমার জীবন, তনয় আর আমাদের মেয়ে। কি ভাবছো? জ্যোতির পাশে শুয়ে পেট জড়িয়ে গলায় মুখ গুজে দিয়ে। মেয়েটা আছে তো, মেয়ে বড় হচ্ছে, একটু লজ্জা শরম করুন। মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাকেই দেখছো? তাকে দেখি তনয়া খাওয়া শেষে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়েছো তো কি হয়েছে? আপনার জন্য ঘুম ভেঙে যাবে। ভাঙবে না। খাবার রেডি করতে হবে, রাত হলো তো, খাবেন না? খাবো তো, অনেক খিদে পেয়েছে। তাহলে এখন আমাকে ছাড়ুন, খাবার গরম করে দিচ্ছি। এই খিদে পাইনি। তাহলে? ওকে টান দিয়ে নিজের দিকে ঘুরালাম, ঠোঁটের দিকে ইশারা করে। মিষ্টির খিদে পেয়েছে, সেই সকালে খেয়েছি। ছাড়ুন তো, যত সব ঢং। সবসময় শুধু পালাই পালাই কেন করো? কখনো নিজের ইচ্ছে আমার কাছে আসো না। যাও কাজ করো গিয়ে। কথা কথা এত রাগ ভালো লাগে কারো? ওনার গালে হাত রাখতেই হাত সরিয়ে দিল। আবার হাত রাখলে সরিয়ে দিতে চাইলে শক্ত করে নিজের দিকে করলাম। অন্যদিকে তাকিয়ে আছে, আস্তে করে ঠোঁটে একটা কিস করে দিলাম। এবার ওর দিকে তাকালাম, দুষ্টু এসে দুগালে হাত রেখে ঠুরজুরা দখল করে নিলাম। ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। এবার আর না পেরে চোখ খুললাম। কেউ খুব নিবিড় ভাবে আমার ঠোঁটের স্বাদ নিয়ে যাচ্ছে। ধাক্কা দিয়েও লাভ হলো না। অনেক সময় ছাড়ানোর চেষ্টা করে ক্লান্ত হয়ে শুধু মুচড়ামুচড়ি করতে লাগলাম। ঠোঁট ছেড়ে দিলাম। কি হয়েছে? সাপের মতো মুড়াচ্ছ কেন? বিরক্ত করছো আমাকে? আমি বিরক্ত করছি নাকি আপনি? আপনার এই বোধ অভ্যাস যাবে না। ঘুমের মধ্যে কেউ এমন করে? ঘুমিয়ে থাকলে তোমার ঠোঁট দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। আমার কি দোষ? আমি ডাইনিং টেবিলে ছিলাম, এখানে কিভাবে এলাম? ঘুমিয়ে পড়েছিলে তাই নিয়ে এলাম। চলুন, খাবার দিচ্ছি আপনার। খেয়ে এসেছি, আমি খাবো না। ও আচ্ছা ঘুমিয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। উনি জানেন ওনাকে ছাড়া আমি খাই না। একবার জিজ্ঞাসাও করলো না আমি খেয়েছি কিনা। আবার ভালোবাসা দেখাতে এসেছে। রাগ করে শুয়ে পড়লাম। সিয়াম ঠিকমতো ঘুমিয়েছি কিনা দেখা হলো না। আবার উঠে সিয়ামের রুমে গেলাম। সিয়াম এখন অন্য রুমে ঘুমায়, মাঝে মাঝে আবার আমার কাছে ঘুমায়। সিয়ামের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া সিয়ামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
হ্যাঁ, রিয়াদ ভাইয়া। ওনার কোনো চেঞ্জ হয়নি, আগের থেকেও গম্ভীর হয়ে গেছে। তবে রাতের আধারে নিজের ছেলেকে ভালোবাসতে ভোলেন না। বড় আব্বুর ডাকে সিয়াম রিয়াদ ভাইয়াকে মাঝে মাঝে শুধু সারার সাথে ভাইয়াকে একটু হাসতে দেখেছি। সারাকে অনেক ভালোবাসে ভাইয়া। এখন অফিসে কম থাকে, হৃদয়ই বেশি সামলায় অফিস। ভাইয়া দিন দিন উপন্যাসের দিকে ঝুঁকে পড়ছে। 2টো বইও বের হয়েছে ওনার। ভালো সাফল্য পেয়েছেন, তবে ওনার লেখাগুলো কেবল বিষাদে ঘেরা। আবার বিয়ে করানোর চেষ্টা সবাই ত্যাগ করেছে, ওনাকে ওনার মতো ছেড়ে দিয়েছে। বাড়িতেও কম থাকে, মাঝে মাঝে উধাও হয়ে যায় কয়েকদিনের জন্য। কাঁধে কেউ হাত রাখতেই চমকে উঠলাম। কি করছো বৌমা? সিয়াম ঘুমিয়েছে কিনা দেখতে এসেছিলাম। রিয়াদকে দেখে দাঁড়িয়ে গেছো? ভাইয়া ভালো নেই মা। এর থেকে ভালো রাখার উপায় আমার জানা নেই। ওর সাথে জোর করে কোনো মেয়ের জীবন জড়ালে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। এভাবেই থাকতে দাও ওকে। যাও ঘুমিয়ে পড়ো গিয়ে, অনেক রাত হয়েছে। মা চোখ মুছতে মুছতে চলে গেলেন। আমি আবার ভাইয়ার দিকে তাকালাম। একটা মানুষ কিভাবে পারে কাউকে এতটা ভালোবাসতে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে যেতে লাগলাম। কোথায় গিয়েছিলে? সিয়ামের রুমে। ভাইয়া আছে তাই চলে এলাম। রুমের দরজা অফ করে ঘুরে তাকাতেই দেখি হৃদয় খাবার নিয়ে বসে আছে। আপনি না বললেন খিদে নেই? আমাকে বলতেন, আমি খাবার এনে দিতাম। অন্তরার হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে দিলাম। 5টা বছর চলে গেল, এখনো তোমার বিশ্বাস অর্জন করতে পারলাম না। কি বলছেন এসব? আমি এমন কিছু কখন বললাম? আমি বললাম বাইরে থেকে খেয়ে এসেছি, আর তুমি বিশ্বাস করে নিলে। আমি কখনো বাইরে থেকে খেয়ে এসেছি? ওনার কথা শুনে মাথা নিচু করে ফেললাম। সত্যিই তো, আজ পর্যন্ত কোনোদিন বাইরে থেকে খেয়ে বাসায় ফিরিনি। আমি জানি আমার লক্ষ্মী বউটা আমার জন্য না খেয়ে বসে আছে, তাকে ছেড়ে আমি কিভাবে বাইরে থেকে খেয়ে আসতে পারি? এক লোকমা খাবার অন্তরার মুখের সামনে ধরলাম। নাও, হাঁ করো এখন। চোখ টলমল করছে পানিতে। না না, কষ্টের পানি নয় এটা, অতি সুখের। এই 5 বছরে সুখের পানি অনেকবার গড়িয়েছে চোখ থেকে, কষ্টের নয়। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? সরি, আমি আপনাকে কষ্ট দিলাম। বাম হাত দিয়ে চোখের পানি মুছে দিলাম। ধুর পাগলি, আমি তো এমনি বলছি। এখন চটপট খাবার মুখে নাও, আমারও খিদে পেয়েছে। ওনার মুখ দেখে ফিক করে হেসে দিলাম। তারপর খাবারটা মুখে নিয়ে আমিও হাত ধুয়ে এসে ওনাকে খাইয়ে দিতে লাগলাম। উনিও তৃপ্তি নিয়ে খাচ্ছে। ওনার দিকে তাকিয়ে আছি। এই মানুষটা আমার দ্বিতীয় স্বামী ঠিকই, তবে প্রথম আর শেষ ভালোবাসা। সারা যখন আমার পেটে ছিল, প্রতিটা মুহূর্তে উনি আমার খেয়াল রেখেছে। ওনার দিকে তাকিয়ে অতীতে হারিয়ে গেলাম। কি হয়েছে অন্তরা? বাড়ি ঢুকতেই মা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন। উনি চুপচাপ হাতের রিপোর্ট মায়ের দিকে এগিয়ে দিলেন। মা ব্রু কুচকে রিপোর্ট হাতে নিয়ে দেখতে লাগলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এটা কি সত্যি? হ্যাঁ মা, এটা একদম সত্যি। চিৎকার করে মাকে জড়িয়ে ধরে আমিও বাবা হব। ওনার এই আনন্দ দেখে যেমন ভালো লাগছে তেমন অপরাধ বোধ হচ্ছে। আজ যদি সত্যি আমি মা হতে না পারতাম, লাগলে উনি এই আনন্দ থেকে বঞ্চিত হতো শুধু আমার জন্য। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এখন থেকে সবসময় সাবধানে থাকবে। কিন্তু এটা কিভাবে সম্ভব সেটাই বুঝতে পারতেছি না। অন্তরার আগে রিপোর্ট ভুল ছিল, হয়তো বানানো। একজন ডক্টর হয়ে এমন একটা কাজ কি করে করতে পারে? তার উত্তর তিনি আগামীকাল নিজের মুখে দিবে। ঠিক আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে। সিয়াম ঘুমিয়ে পড়েছে। অন্তরা চলো। সিঁড়ির কাছে যেতেই উনি আমাকে থামিয়ে দাঁড় করালেন। মা। হ্যাঁ বল। আগামীকাল থেকে আমরা নিজের রুমে থাকবো। অন্তরা ডেলিভারির আগে পর্যন্ত আমার রুমের সব নিচের রুমে শিফট করার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি সকলে সব করার ব্যবস্থা করছি। অবাক হয়ে ওনার দিকে তাকালাম। এরপর উনি আমাকে কোলে নিয়ে উপরে উঠতে লাগলেন। কি করছেন? আমি পারবো? মা দেখছে তো। আজ থেকে আগামী 1 বছর তুমি আমার কথা মতো চলবে। 1 বছর কেন? আর 6 মাস? আমি যা বলছি তাই হবে। কিছু না বলে ওনার দিকে তাকিয়ে থাকলাম। পরের দিন। কি হলো, এখন চুপ করে আছেন কেন? উত্তর দিন আমার প্রশ্নের। সেই ডক্টরের কেবিনে দাঁড়িয়ে আছে। প্রথমে সে আমাদের সাথে কথা বলতে না চাইলেও হৃদয়ের পরিচয় জানার পর চুপ করে আছে। কারণ আমিও জানতে চাই আমার সাথে এমন কেন করেছেন। কি হলো বলুন। আপনি কিছু বলবেন নাকি আমি পুলিশকে ইনফর্ম করব?
আমার ভুল হয়ে গেছে, এমন কাজ আর করবো না কখনো। সেটা আমি পরে দেখে নিচ্ছি, আগে বলুন কেন করেছেন এসব? অনেক টাকার অফার করেছিল তাই, আর এতে ওনার কোনো ক্ষতি করতে হয়নি, তাই আমি রাজি। টাকা দেখে লোভ সামলাতে পারেননি? কে টাকা দিয়েছিল? আমি বলতে পারবো না। ওকে বলতে হবে না, পুলিশকে বলতে এমনি বাধ্য হবেন। না না না, পুলিশকে ইনফর্ম করবেন না, আমি সব বলছি। বলেন। মিস নীলা টাকা দিয়েছিল ভুল রিপোর্ট দেওয়ার জন্য। না নীলা? নীলা, উনি ভুল রিপোর্ট বানানোর জন্য টাকা দিয়েছিল, আর মিসেস অন্তরার যেন কোনো সন্দেহ না হয় তাই একটা মেডিসিন দেওয়া হয়েছিল। মেডিসিনটা ওনাকে প্রায় 2 বছর খাওয়ানো হয়েছে। ও মাই গড, মানুষ এতটা নিচে নামতে পারে কিভাবে? ওনার কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। ওনার একটা ভুল রিপোর্ট আমাকে প্রতিটা মুহূর্তে তিল তিলে মেরেছে। হৃদয় না থাকলে হয়তো এইভাবেই একসময় শেষ হয়ে যেতাম। এই মেডিসিনের জন্য ওর কোনো ক্ষতি হবে না তো? না, মেডিসিনের এফেক্ট শেষ হয়ে গেছে, তাই উনি কনসিভ করেছেন। এই নীলাকে তো আমি তার আগে আপনার ব্যবস্থা করছি। প্লিজ, আমার কেরিয়ার শেষ হয়ে যাবে, এমন কাজ আর কখনো করবো না আমি। এবারের মতো ছেড়ে দিন। আপনাদের মতো কিছু ডক্টরের জন্য মানুষ ডক্টরকে ডাকাত মনে করে। জীবন বাঁচানোর জন্য মানুষ আল্লাহর পরে ডক্টরদের উপর ভরসা করে, কিন্তু আপনারা বাঁচানোর বদলে মানুষ খুন করেন শুধুমাত্র কিছু টাকার জন্য। ওনাকে ছেড়ে দিন। চুপ, একদম চুপ। জোর করে এসেছো তাই চুপচাপ শুধু দেখবে। এদের কিছু না বলে ছেড়ে দিলে আরো মানুষের ক্ষতি করবে। উনি আমার কথা না শুনে এই ডক্টরকে পুলিশের কাছে দিয়ে দিলেন। এরপর আরিয়ানদের বাড়ির দিকে যেতে লাগলেন গাড়ি নিয়ে। একটা কথা বলবো? বলো। নীলা এসব না করলে হয়তো আমার কষ্টটা কম হতো এই 3 বছরে, কিন্তু আপনাকে পেতাম না। তাই আমি নীলার কাছে কৃতজ্ঞ। নীলা আমাকে দোজক থেকে বের করে বেহেশতে যাওয়ার সুযোগ করে দিয়েছে। অন্তরার কথা শুনে অন্তরার দিকে তাকালাম। সত্যি তো, এসব না করলে আরিয়ান হয়তো ডিভোর্স দিত না, আর আমিও অন্তরাকে পেতাম না। যা হয় ভালোর জন্যই হয়। বাদ দিন না, যেটা চলে গেছে সেটা নিয়ে ঘাটাঘাটি না করি। আমি আর তাদের ফেস করতে চাই না। উনি কিছু না বলে গাড়ি ঘুরিয়ে নিলেন। এই কি এত ভাবছো? এখন এইভাবে বসে আছো? কিছু না, ঘুমাবেন তো? না, ছাদে চলো, অনেক সুন্দর চাঁদ উঠেছে আজ। সারা রুমে একা থাকবে? উঠে গেলে ভয় পাবে তো। ওকে, আপাতত সিয়ামের পাশে শুয়ে দিয়ে যাই, পরে নিয়ে আসবো। কিন্তু চলো তো। উনি সারাকে কোলে তুলে সিয়ামের পাশে শুইয়ে দিল। ছাদের সিঁড়ির কাছে যেতেই উনি আমাকে তুলে নিলেন। এখনো কি সারা আমার পেটে? তবে সারার ভাই বোন খুব তাড়াতাড়ি চলে আসবে এখানে, তাই না? আমার আর কাউকে লাগবে না। আমার লাগবে। তোমার কষ্ট হয় এমন কিছু আর হবে না। কিন্তু চুপ, সিয়াম আর সারা আছে না? ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম, তারপর বুকে মাথা রাখলাম। সারা যখন আমার পেটে ছিল প্রতিটা মুহূর্তে উনি খুব ভয় পেতেন। যদি ভাবির মতো আমিও চলে যাই ওনাকে ছেড়ে, এক মুহূর্ত একা ছাড়তো না। ডেলিভারির দিন আমার কান্না দেখে নিজেও কান্না করে দিয়েছিল। এতটা সুখ ছিল ভাগ্যে কখনো কল্পনাও করিনি। সিয়া, কেমন আছো? ভালো। তোমাকে ছাড়া ভালো লাগে না। অপেক্ষা তো করতেই হবে, আবার একসাথে থাকার জন্য। তোমার অপেক্ষায় আছি। ভালোবাসি। আমিও ভালোবাসি, অনেকটা বেশি। সিয়া ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল। ঘুম ভেঙে গেল। উঠে বসে একটা দীর্ঘ শ্বাস ছাড়লাম। ছাদে এসে ওনার কাঁধে মাথা রেখে চাঁদ দেখছি, আর উনি আমার দিকে তাকিয়ে আছে। ভালোবাসি। এখনো কি সেই জায়গাটা নিতে পারিনি? বলতে ভয় পাও এখনো? ভালোবাসি, কানের কাছে ফিস ফিস করে। উনি আমার কপালে একটা কিস করে বুকে জড়িয়ে নিলেন। বাকিটা জীবন এইভাবেই কাটাতে চাই। শেষ নিঃশ্বাসটাও যেন এই বুকেই ত্যাগ করতে পারি।